কবাডি 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 ছায়ন হয়ে গেলি। আউট 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 আউট। এই ভালো করে ধরবি। ছায়ন আউট। এ নবাব ওদের তিনটিকেই মোর করতে হবে। ঠিক আছে আমি আছি তো। গো গো গো। এবার দেখছি। অনেক মাছ পেয়েছি গো। কই দেখি। সবই তো চুনো পুঁটি, একটাও তো বড় মাছ নাই। তাই এই জালে আবার কাতলা উঠবে নাকি? এতে তো চ্যাং পুঁটি উঠবে। তুমি কাতলা খেতে খুব ভালোবাসো তাই না? তাই মুখে কাতলা লেগেই আছে। হ্যাঁ, খেবলা মেরে কাতলা তোলার মজাই আলাদা। সবই ঠিক আছে, কিন্তু এই মাছে তো তুমি হাত দেবে না, সেটা আমি ভালো মতোই জানি। সবই এখন আমাকে কাটতে হবে। ওটা বলো না, আমি তোমার সব কাজ করে দেব, কিন্তু মাছ কাটতে বলবা না। ঠিক আছে আমার পালোয়ান স্বামী, চলো এবার বাড়ি চলো, আমি তোমাকে সুন্দর করে রান্না করে খাওয়াবো। মাস্টার কি স্বাদ। ও শুধু মাস্টারই স্বাদ, আজ যে রান্না করলো তার কোনো নাম নাই। আরে তোমার হাতে করলা ভাজা খেলেও তো সুগার হওয়ার ভয়। তুমিও না। কই রে রুকসানা, দুটো আলু দিবি? ও তোরা খাচ্ছিস? বসো চাচি বসো। তাতে কি হয়েছে, তুমি একটু বসো, আমি খেয়ে উঠে দিচ্ছি। আলুলি কি করবা চাচি? ওই তো ওই কেলুর বোর কাছে তো আলু ধার লিয়েছিনু, তা চেই হচ্ছে না। আগে ওর অভাবটাই মিটাই। ওর অভাব মিটাতে গিয়ে আমাকেই তো অভাবে ফেলে দিবা গো চাচি। হেই চুপ করো। এই ছোড়া বকিস নি তো। বকেন তো চাচি, বেশি করে বকেন। এত বড় বাড়ি, দু চারটি ছেলে পেলে উঠোনে খেলা না করলে ভাল লাগে? ইয়া বা কি বলে রে বুড়ি? কি রে রুকসানা, এবার একটা ছেলে পেলি লে, না হলে যে লোকে বাজা বলবে। আপনার ছেলেকেই বুঝান। গরিবের সংসার, আমরাই ঠিক মতো খেতে পাইনি, আবার আর একজনকে কি খাওয়াবো? নেন চাচি নেন। ইয়া
আবার কি বলে রে ছোড়া? তাহলে আর লোকের ছেলেবিলি হতো না। হবে গো হবে, সব হবে। আগে একটু টাকা পয়সা গুছিলি। ঠিক আছে যাই রে, আগে ওই কালোর বড়ি পেটটা ভরাই গি। ওর আবার দুটো আলু লেগে ঘুম আসছে না। চাচি কিন্তু ঠিকই বলেছে। হবে গো হবে, সব হবে। আগে একটু টাকা পয়সা গুছিলি। বাড়িটাও মেরামত করতে হবে। ডাক্তার বাবু, আমি আমার শেষ রক্তটুকু বিক্রি করতে রাজি আছি। আপনি ওকে বাঁচানোর একটা উপায় বলুন। এটা লাস্ট টেস্ট চলছে, কোনোভাবেই কিছু করা সম্ভব নয়। তাহলে কি আমার মেয়েটা ও অকালে চলে যাবে? মতিন, তুমি কিছু একটা করো। দেখুন, ওকে একটু আনন্দে খুশিতে রাখুন, তেমন কোনো আঘাত যেন ও না পায়। তাহলে কিন্তু সময়ের আগেই। না, মূর্খতা বলবেন না। আমরা ওকে কোনো আঘাত দেব না, কোনো আঘাত দেব না। তাহলে আসছি। চলুন। কি হলো, তোমরা এত চুপচাপ? কি ব্যাপার? মতিন আঙ্কেল কি কিছু খারাপ রোগের কথা বললো? কই না তো, তোমার তো কিছুই হয়নি। আমিও তো সেটাই বলছিলাম, আমার কিচ্ছু হয়নি। তোমরা শুধু শুধু চিন্তা করছিলা। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এ বিষয়ে নিশ্চিন্ত হবার জন্য কালকে তোমাকে আমি এই শহরের সব থেকে বড় ডক্টরের কাছে নিয়ে যাব। হ্যাঁ মা, তুই আর না করিস না মা। আচ্ছা বাবা, আচ্ছা, তাই নিয়ে যেও। মা, তোর পড়া হয়ে গেল? হ্যাঁ। আমার শোনা মেয়ে, সাবধানে থাকিস মা, হবে? চলো। টাটা। টাটা মা। বড় বাবু, তাহলে আমিও যাচ্ছি। ও হ্যাঁ, তোমার মা তো অসুস্থ। ঠিক আছে, যাও। আমি তাড়াতাড়ি ফিরে আসব। দাঁড়াও, এই টাকাটা তুমি রাখো। আসছি রে দিদি ভাই, আসছি, থাক। ডাক্তার বাবু, আমার মেয়ে জামাই কেমন আছে? আপনি কাদের কথা বলছেন? আপনি কি ওই বাড়ির যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওরাই আমার মেয়ে জামাই। দেখুন, আপনার মেয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। 12 ঘন্টা না হলে কিছুই বলা যাচ্ছে না। তবে ওনার দুটো পাই অক্ষম হয়ে গেছে। আপনি একটু বসুন। না, আমি ঠিক আছি। আমার জামাই সুরজ, সুরজ কেমন আছে? আপনি একটু সুস্থ হয়ে বসুন, তারপরে সব বলছি। এই তো মতিন, দেখো দেখি কি থেকে কি হয়ে গেল। আপনারা যান। আচ্ছা, এসো। আপনি আমার সঙ্গে আসুন, বসুন। আব্বু, দিদি, সুরজ ভাই সবাই ঠিক আছে তো? সুরজ কেমন আছে? সুরজ আর নেই, সুরজ না। আর নেই। নিজেকে সামলান, যে যাবার
সে তো চলেই গেছে, কিন্তু যে বেঁচে আছে তাকে তো বাঁচাতে হবে। মানে যমুনার জ্ঞান ফিরলেই ও তো প্রথমেই সুরজকে দেখতে চাইবে। তখন কি হবে? তখন কি হবে? তখন কি হবে? হে আল্লাহ, এখন আমি কি করব? যমুনাকে সুরজের মৃত্যুর সংবাদ কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই আঘাতও নিতে পারবে না। আমি এখন সুরজকে কোথায় পাবো? তাহলে কি আমি আমার যমুনাকে হারিয়ে ফেলবো? না, দিদির কিচ্ছু হবে না। মেয়েটা যে কদিন বাঁচতো আর বাঁচবে না। বললাম তো, দিদির কিচ্ছু হবে না। ও তো জ্ঞান ফিরে সুরজকে দেখতে চাইবে। মিথ্যে কথা বলে কতদিন লুকিয়ে রাখবো? কোনো মিথ্যে কথা বলতে হবে না, চলো তো আমার সাথে। কোথায়? আরে চলো তো আমার সাথে, চলো। কোথায় নিয়ে যাচ্ছিস? সেটা তো বল। বেশ কিছুদিন আগে আমি একটা গ্রামে গিয়েছিলাম। আরে ভেটুল, কোথায় যাবি? এই তো গঙ্গাধার যাব। ওহো, বাজারে কিছু নিয়ে ঝামেলা হয়েছে বুঝলি, তুই বিপদে পড়তে পারিস। তুই বরং এই রাস্তা দিয়ে চলে যা। এই রাস্তা দিয়ে তো আমি কোনোদিন যাইনি রে। আরে একটাই রাস্তা, নদীর ধার ধার দিয়ে সোজা চলে যাবি, গঙ্গা ধারে উঠে পড়বি। আমি কতদিন গেছি। ঠিক আছে, এই দিক দিয়েই যাই। তুই কোথায় গিয়েছিলি? একটু বাজারে গিয়েছিলাম। আচ্ছা যা। ঠিক আছে, আয়। এই শোনো শোনো। বলেন, মাছ নেবেন? একেবারে টাটকা তাজা মাছ, এখনই নদী থেকে ধরে আনলাম। কি দেখছেন? আশ্চর্য, একদম অবিকল একই চেহারা। কার চেহারা? আমার ভগ্নিপতির আর তোমার একই চেহারা। এ ভাই শোনো এদিকে। আরে আপনি? সেই দিনকে তোমার সাথে যে ছেলেটা ছিল, ওর বাড়ি কোথায়? ওই যে আপনার ভগ্নিপতির মতন দেখতে বলছিলেন, ও ওর বাড়িটা কোথায় বলতে পারো? এই তো সামনেই। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন, বলবেন নবাব রূপসানের বাড়িটা কোথায়, বলে দেবে। ঠিক আছে। সবাইকে সাবধান করা হচ্ছে, এবার বন্যা আসবে। রুকসানা, কালকে ওই ভাগনায় যাব, ওখানে নাকি ভালো ভালো মাছ পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে। তাই নদী সংলগ্ন যাদের বাড়ি তারা সুরক্ষিত দূরে চলে যান। মাটির বাড়ি হলে ভেঙে যাওয়ার ভয় আছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন বাড়ি খালি করে এবার কি হবে? সুরক্ষিত জায়গায় চলে যান। কোথায় যাব আমরা? এমনিতে দিন চলে না, তার উপরে এ কি বিপদে পড়লাম। বেশ কয়েক বছর বন্যা হয়নি। বন্যায় যদি আমাদের বাড়িটাও ভেঙে যায়, তাহলে তো আমাদের মাথা গোজারও আর ঠাঁই থাকবে না। হ্যাঁ? আরে আপনি এইখানে? আমরা এখানে বসতে আসিনি, তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি।
অবিকল সূরজের মতো দেখতে। আমি আপনাদের কি সাহায্য করতে পারি বলুন? দেখো, আমরা খুব বিপদে আছি, আর আসার সময় প্রচারে যা শুনলাম তোমাদের সামনে বিপদ অপেক্ষা করছে। হ্যাঁ, বন্যায় যদি বাড়িটা ভেঙে যায় তাহলে যে আমাদের কি হবে? কিচ্ছু হবে না। তোমরা যদি আমার একটা উপকার করো তাহলে তোমাদের সব সমস্যা অভাব আমি দূর করে দেব। কি উপকার? শুনো, আমার ভগ্নিপতি সুরজ অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা আমার দিদিকে বলাই যাবে না। দিদি আমার বেশি দিন সবাইকে সাবধান করা হচ্ছে, এবার বন্যা আসবে, তাই নদী সংলগ্ন যাদের বাড়ি তারা সুরক্ষিত দূরে চলে যান। মাটির বাড়ি হলে ভেঙে যাওয়ার ভয় আছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন বাড়ি খালি করে সুরক্ষিত জায়গায় চলে যান। সবই তো শুনলে, বলো তুমি আমার এই উপকারটা করতে পারবে না? কিন্তু আমার নিজের বউ থাকতে আমি অন্যের স্বামী কিভাবে হতে পারি? এই না না না, এ হতে পারে না। কেন হতে পারে না? দেখো, এতে আমাদের সবার ভালো হবে। দিদি, আপনি একটু ওকে বোঝান, এতে আমার দিদি হয়তো আর কিছুদিন বাঁচবে, আর আপনাদেরও সমস্যা দূর হয়ে যাবে। আমি তোমাদের 10 লক্ষ টাকা দেব, তা দিয়ে তুমি নতুন বাড়ি ঘর সব করতে পারবে, তোমাদের কোনো অভাব থাকবে না। এমনিতে আমার দিদি আর কটা দিন বাঁচবে, কিন্তু সুরজ ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনলে এক্ষুনি মারা যাবে। নিজের জন্য রাজি না হলেও এক অসহায় বাপ আর ভাইয়ের জন্য রাজি হয়ে যাও। আমি রুকসানাকে ছাড়া কোনোদিনও কোথাও যাইনি, ও একা কিভাবে থাকবে? আমরা ওকেও নিয়ে যেতে রাজি আছি। কিন্তু আমি কি পরিচয় যাব? ডাক্তার বলেছে অ্যাক্সিডেন্টে আমার মেয়ের চলার ক্ষমতা হারিয়েছে। আমি বলবো তোমাকে ও দেখাশোনা করার জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, আমরা যদি রাজি আছি। এ তুমি কি বলছো? তুমি ভাবতে পারছো ওখানে আমাকে অন্যের স্বামী হয়ে থাকতে হবে? তুমি ওদের দিকটা একবারও ভাবছো না? আমরা যদি একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? তাছাড়া আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানের স্বপ্ন সব পূরণ হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সব স্বপ্ন আমি পূরণ করে দেব। আর চিন্তা করো না, এক্ষুনি চলো আমাদের সাথে। দিদি, ভাই এসেছিস? জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে ফেলি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমরা এখানে এসেছিলাম টাকার জন্য, কিন্তু তামান্নার ভালোবাসা, পাপির স্নেহ, দিদির আদরে সব কিছু ভুলে গিয়েছিলাম। মনে হয় যেন সারা জীবন এখানেই থেকে যায়। রুকসানা আন্টি, দেখো তো চোখে কি পড়েছে। এই তো। দিদি, আমার শেষ ইচ্ছা ছিল ওদের বিয়ে, কিন্তু তোমাদের তো আগে থেকে বিয়ে হয়ে আছে, তাই আমি চাই তোমরা সারা জীবন এখানেই থাকো।
আমার শেষ ইচ্ছা তোমরা রাখবে তো? মা, তোর শরীর খারাপ করছে, তুই আগে ঠিক হ, তারপর সব হবে। আব্বু, তুমি আমাকে কথা দাও ওদের এ বাড়ি থেকে কোথাও যেতে দেবে না? আর তামান্নাকে আমি রুকসানার হাতে তুলে দিলাম। এদিকে এসো। আজ থেকে তুমি তামান্নার মা আর এইবারের মালকিন। এটাই আমার শেষ ইচ্ছা। এই ইচ্ছাটা তোমরা রাখবে তো? তুই সব কথা রাখবো, কিন্তু তুই আগে ওষুধ খা। হ্যাঁ, আমরা আপনার সব কথা শুনবো, কিন্তু দয়া করে আপনি ওষুধটা খান। তুই এমন করিস না মা। মতিন, তুমি একটা কিছুর ব্যবস্থা করো। বিদায়। আমি আমার সুরজের কাছে যেতে চাই। তামান্না মা, ভালো থাকিস। আজ থেকে রুকসানাই তোর মা। যমুনা, দিদি।